আমার যে বেসটা সেটা আমি মূলত ফার্স্ট ইয়ার থেকে শুরু করেছি। তবে সোললি বলতে গেলে যে এফসিপিএস ওরিয়েন্টেড যে পড়াশোনাটা সেটা আমরা জেনেসিস কোচিংয়ে সেপ্টেম্বরের লাইফ ব্যাচে ভর্তি হওয়ার মাধ্যমে শুরু করেছি মূলত এই সেপ্টেম্বর মাসে। তো হিসাব করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাস আমরা হাতে পেয়েছিলাম আর কি। যখন আমরা এই জার্নিটা শুরু করি তখন থেকেই আমরা আসলে মিউচুয়ালি ডিসকাস করে যে কোনভাবে আমাদের আগালে ভালো হয়। যেমন বিয়ে করলে সাধারণত সবাই দেখা যায় যে আলাদা বাসা নেয়, বা সেই ক্ষেত্রে কিন্তু নতুন একটা দায়িত্ব চলে আসে, বাজার ঘাট করা থেকে শুরু করে হাউস হোল্ড বিভিন্ন ওয়ার্কস। তো এইটা কিন্তু আসলে আমরা ডিসিশন যেটা নিয়েছিলাম যে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা চেয়েছিলাম যে ইন্টার্নশিপ শেষ করার পর অ্যাটলিস্ট একটা পরীক্ষা, এফসিপিএস একটা পরীক্ষা পর্যন্ত আসলে আমরা বাইরে বাসা নিব না, বা হচ্ছে যাতে আমাদের এই এক্সট্রা দায়িত্বগুলো যাতে না আসে, যেটা আমাদেরকে পড়াশোনাতে কিন্তু একটু হলেও ডিস্ট্রাকশন করে আর কি। প্রিয় দর্শক, মেডিবেস নিউজ রুমে স্বাগত জানাচ্ছি। আবু নাঈম মনির। সপ্তাহের স্বাস্থ্য খাতের আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি, কিন্তু আজকে একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে হাজির হয়েছে। আপনারা অবগত আছেন, সম্প্রতি সম্পন্ন হয়ে গেল এফসিপিএস পার্ট 1 পরীক্ষা। তো এই পরীক্ষায় অনেকেই তাদের স্বপ্নের তোরণ অতিক্রম করতে পেরেছেন। এর মধ্যে একটি গল্প আমরা আপনাদেরকে শোনানোর জন্য আজকে হাজির হয়েছি। একটি দম্পতির গল্প, যারা তাদের বোঝাপড়ার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে পড়াশোনা এবং তাদের যে কৌশল ছিল সেই কৌশলগুলো অ্যাপ্লাই করেছেন পরীক্ষার মধ্য দিয়ে, তারা দুজনে সফল হয়েছেন। আমরা এরকম একটি দম্পতিকে মানে আমাদের স্টুডিওতে আমরা জানিয়েছি। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার শরীফুল ইসলাম এবং ডাক্তার মাইমুনা ভুইয়া মুন। আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে এই যে একটি স্বপ্নময় পরীক্ষা, এফসিপিএস এর চান্স পাওয়াটা, এমবিবিএস লাইফটা শুরু করতে পারা, সেটা একটা গর্বের ব্যাপার, এটা মানে আনন্দিত হওয়ার বিষয়। তো এফসিপিএস পার্ট 1 যে সম্পন্ন করতে পেরেছেন আপনার সহধর্মীকে সঙ্গে নিয়ে আর কি, এখানে দুইজনের একটা বোঝাপড়ার ব্যাপার ছিল। এই চান্স পাওয়াটা পার্ট 1 সম্পন্ন করতে পারা, অনুভূতিটা কেমন লাগছে আপনাদের কাছে? তো আলহামদুলিল্লাহ, অনুভূতি খুবই খুশি আমি, এবং খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে এমবিবিএস লাইফ শেষ করার পর, ইন্টার্নশিপ শেষ করার পর প্রথম চান্সেই আল্লাহর রহমতে সার্জারির মতো একটা সাবজেক্টে আমি এবং আমার স্ত্রী দুইজনেই এফসিপিএস পার্ট 1 পাস করতে পেরেছি। তো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর যে কোনো পরীক্ষাতে যখন আমরা উত্তীর্ণ হই সেটা তো অবশ্যই একটি ভালো লাগার বিষয়, আনন্দের বিষয় আর কি। তো আমার ক্ষেত্রেও সেটা। তবে আমার ক্ষেত্রে এটা একটু বেশি আনন্দের, কারণ হচ্ছে যে বিগত 4-5 মাস ধরে এটা নিয়ে খুব ভাবতাম, খুবই টেনসড ছিলাম যে আসলে ইন্টার্নশিপ যখন শেষ হবে তখন কি করব। তারপর সামনে বিসিএস পরীক্ষা আসছে, তারপর পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো আসছে, এখন কোনটার প্রিপারেশন নিব, কিভাবে প্রিপারেশন নিব, এগুলো নিয়ে আসলে খুবই অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রথমবারেই প্রথম চান্সে এফসিপিএস পার্ট 1 আল্লাহ পাশ করিয়ে দিয়েছে। তো এখন একটু রিলিফ লাগছে আসলে, যদিও এখনো আসলে অনেকটা পথ বাকি। তারপরও এই মুহূর্তে আমি খুবই খুশি এবং আলহামদুলিল্লাহ। মন, আপনার একটু অনুভূতি শুনতে চাই। অ্যাকচুয়ালি আমরা হাজব্যান্ড ওয়াইফ তো ব্যাচমেট, আমরা দুইজনই ইন্টার্নশিপ শেষ করার পর একসাথে চান্স পেয়ে যাওয়া, এটা আসলে মানে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এবং এই মুহূর্তে এর থেকে আনন্দের আর কি হতে পারে। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি আমার অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারছি না। ঠিক আছে, না এটা আসলে স্বাভাবিকভাবেই অনেক সময় অনেক আনন্দের বিষয়গুলো খুব বর্ণনা করার মতো কিছু থাকে না। আচ্ছা, এই পরীক্ষায় এই যে আপনারা উত্তীর্ণ হলেন, পড়াশোনার কৌশলটা কেমন ছিল আপনাদের? মানে কিভাবে করতেন? কারণ আপনাদের সাথে তো একটি সংসার থাকে, একটু ব্যাপার মানে একটু ভিন্ন রকম হয়, সেটা আসলে কিভাবে সেটা করতেন? আচ্ছা, পড়াশোনার কৌশল বলতে প্রথম কথা হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস ফলো করতাম, সেটা হচ্ছে যে কোনো টপিক আমি যখন ফার্স্ট ইয়ার থেকেই অ্যানাটমি পড়তাম বা ফিজিওলজি যাই পড়তাম, যে কোনো টপিক আমি না বুঝে পড়া, এই ব্যাপারটা অ্যাভয়েড করতাম। যেটা আমি বুঝতাম না বা জানতাম না, আমি মুখস্থ করে চলে যেতাম না, আমি একটু বুঝে জিনিসটা আমার কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেই ব্যাপারে একটু ফোকাস করতাম। আর এর পাশাপাশি আমি একটা জিনিস খুবই গুরুত্ব দিতাম, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন করে পড়া। যে কোনো জিনিস, যেমন অ্যানাটমিটা, সেটা হচ্ছে আমি তো ছবি আঁকতে পছন্দ করি ছোটবেলা থেকে, আমি একটু এঁকে পড়তাম। আর অনেকে হয়তো আর্ট অতটা করে না, বাট অ্যাটলিস্ট ছবি দেখে হলেও পড়া, যে আমাদের বডিতে কোন মাসেল কোথায়, কোন আর্টারিটা কোথায়, সেটা আগে নাকি পিছনে। হ্যাঁ, যেমন আমাদের বডির অনেক ভেইনস আছে আর্টারির পেছনে,
অনেক আর্টের আছে ব্রেইনসের পেছনে। মানে এই জিনিসটা যখন আমি ভিজুয়ালাইজ করে পড়েছি তখন বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে প্রশ্নটা হুবহু আসে না, বিশেষ করে বিসিপিএস এর প্রশ্নগুলো হুবহু আসে না, একটু থিঙ্ক করে কনসেপচুয়াল প্রশ্ন হয়। সেটা ওই যে আমি পড়ার সময় ভিজুয়ালাইজ করেছিলাম সেটাই পরীক্ষার হলে চোখে ভাসে। এই টেকনিকটা আমি ফলো করে মোটামুটি ফলাফল পেয়েছি বিভিন্ন সময়, এই আর কি। আর আরেকটা জিনিস আমি বলবো ছোট ইস্যু, সেটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করেছি যে এআই মানে এখন তো প্রযুক্তি যেভাবে আমাদের হাতে এসেছে আমরা বিনোদনের জন্য ব্যবহার করি, তেমন আমার মনে হয় যে পড়াশোনার জন্য প্রযুক্তিটাকে ব্যবহার করা উচিত। তো আমি মনে করি প্রযুক্তি থেকে সর্বোচ্চ ফ্যাসিলিটিস নিয়ে সেটা থেকে গ্র্যাব করে আমার দরকারি জিনিসটা নিয়ে আসা উচিত। তো আমি অলওয়েজ সেটাই ট্রাই করতাম এবং আমি এআইকে ইউজ করতাম অ্যাজ মাই টিউটর। মানে এই বয়সে এসে তো আমাদের আসলে টিউটর নেই। তো এআই যেটা করে যে আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা হরমোন কিভাবে কাজ করে আমি জানি, কিন্তু পড়তে গিয়ে নতুন কিছু পেলাম, তখন আমি কোশ্চেন করলাম, সে আমাকে অ্যান্সার দিল এটা এইভাবে কাজ করে। ওই একই টপিকে আমি বুঝলাম তাহলে এরকম না কেন, ওরকম না কেন, সেটা লেজ ধরে আমি যখন কোশ্চেন করছি জাস্ট লাইক আ টিউটর, সে কিন্তু আমাকে অ্যান্সার করছে। তো আমি বলবো এই প্রযুক্তি এআই এবং কপিলট বা বিং এগুলোকে পার্সোনালাইজ করে ফেলা একটা স্টুডেন্টের জন্য, বিশেষ করে আমি পার্সোনালাইজ করে ফেলেছি এবং এটার ফলাফলটা আমি বেশ প্রমিনেন্টলি পেয়েছি আমি মনে করি। আচ্ছা, এই ক্ষেত্রে অনেক সময় এআই আমাদেরকে মাঝে মাঝে কিছুটা ভুল ডিসিশন দিয়ে বসে আর কি, যদি এমন কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা কিভাবে নেন? আসলে আমি সবসময় চেষ্টা করি টেক্সট বুককে ফার্স্ট প্রায়োরিটিতে রাখা। যখন একটা প্রসিডিউর বা একটা টপিক আমি বই পড়ে বুঝতে পারছি না, পড়েছি বাট একটু বোঝা একটু ঘাটতি আছে, তখন দেখা গেল ওই একই ইনফরমেশনগুলো উইথ সোর্স কিন্তু গুগল বা জার্নালগুলোতে দেয়া থাকে এবং এআই কি করে ওই জার্নাল থেকেই মানে কালেক্ট করে আমাকে জাস্ট ইনফরমেশনগুলো দিচ্ছে। আমি হয়তো আমার লাইফ রিলেটেড কোনো ডিসিশন এআই থেকে নিব না, বাট আমি একটা ইনফরমেশন সোর্স থেকে তো নিতেই পারি এবং সেটা যখন সে আমাকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছে বুঝতেই পারি। কিন্তু আমি অবশ্যই আমার ফার্স্ট চয়েস হিসেবে টেক্সট বুককে রাখি। সেটা থেকে বুঝতে অসুবিধা হলে আমি প্রযুক্তিটাকে ব্যবহার করতে প্রিফার করি সবসময়। ধন্যবাদ, খুবই চমৎকার। এই মানে এই বিষয়টা আমাদের অ্যাপ্লাই অনেকেই করছি আমরা, এবং একাডেমিক্যালি যদি করা যায় তাহলে আমাদের পড়াশোনাটা অন্যরকম একটা মানে কি বলা যায় মানে একটা মাত্রা পাওয়ার কথা আর কি। আমার উপলব্ধির বিষয়টি আরো অনেক বেশি হবে, শার্প হবে আমরা মনে করি। আপনার একটু কৌশল শুনবো। আমার ওয়াইফ যেটা বললেন আর কি, আসলে ব্যাপারটা সেটাই। আর আমি সাথে আরেকটা জিনিস একটু ফলো করার চেষ্টা করি সবসময়, যেটা আমাকে খুবই কনফিডেন্ট করে, সেটা হচ্ছে যে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করা। মানে ব্যাপারটা হচ্ছে মনে করেন যে প্রত্যেকটা বিষয় যখন আমরা পড়াশোনা করি, আমাদের সামনে যে এক্সামটা থাকে সেই এক্সামকে যখন ফোকাস করে পড়াশোনা করি, তখন আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে আমি কি পরীক্ষাটা দিতে চাচ্ছি সেটার প্যাটার্নটা কিরকম, কোশ্চেন কি মানে কোশ্চেন প্যাটার্নটা কিরকম, প্রিভিয়াস কোশ্চেনগুলো কোথা থেকে এসেছে, কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু আলাদা একটা সিস্টেম থাকে, একটা প্যাটার্ন থাকে আর কি, যেটা ফলো করা হয়। সো যদি আমরা সেই প্যাটার্নটা ধরতে পারি, প্লাস যারা এই পরীক্ষাটা আগে এক্সপিরিয়েন্স করেছেন, ভালো রেজাল্ট করেছেন, তাদের কাছ থেকে কিছু কথা শোনা, ফলে ওই পরীক্ষা সম্পর্কে আমার একটা সম্যক ধারণা হয়ে যায় যে আসলে এই পরীক্ষাটার প্যাটার্নটা এরকম, কোশ্চেনগুলা এই সব জায়গা থেকে আসে এই ধরনের। এইটা আমি ধরতে পারলে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন এফসিপিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে যে জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট বা যে কোশ্চেন মানে যে প্যাটার্নে কোশ্চেনগুলো হয়, রেসিডেন্সি দিতে গেলে দেখা যায় যে মিল থাকে বাট কিছুটা ডিফারেন্স থাকে। সো আমি মনে করি যে কোনো পরীক্ষার আগে আমি কি পরীক্ষা দিতে চাচ্ছি সেটার প্যাটার্নটা কিরকম, কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা বুঝে সেই অনুযায়ী যদি আমি আমার প্রিপারেশনটাকে অ্যালাইন করে নিতে পারি, এটা খুবই ইফেক্টিভ। যেটা আমি আসলে আমার সব জীবনের মানে যখন থেকে মানে নিজের পড়াটা নিজে বুঝতে শিখেছি, তখন থেকে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। আমার মনে হয় এটা খুবই ফ্রুটফুল আর কি। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ কোন অংশটা আসলে, সেটা কিভাবে একজন শিক্ষার্থী করবে? এটার জন্য দুইটা বিষয় আছে। এক নাম্বার হচ্ছে যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো এসেছে, মনে করেন বিগত 5, 7, 10 বছরের কোশ্চেনগুলো, এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে আর হচ্ছে একটা ধারণা তৈরি হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে যদি কোনো কোচিং বা মেন্টরশিপের আন্ডারে থাকা যায়, তো ওনারা দেখা গিয়েছে যে দীর্ঘদিন ধরে ওনারা এই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করেন, সো ওনাদের একটা নলেজ থাকে। সো ওনারা যেভাবে গাইড করেন, প্লাস আমার নিজস্ব একটা তো জ্ঞান হয়েছে যে আমি কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করেছি, সো এই দুইটাকে অ্যালাইন করে
করলেই আসলে যেটা বললাম আর কি, কোশ্চেন প্যাটার্ন ধরা, তারপরে কোন জায়গাগুলো এই পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা আসলে বোঝা যায়। সো সেভাবেই করলে, পড়াশোনাটা করলে আমার মনে হয় যে ইফেক্টিভ সবচেয়ে বেশি আর কি, এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই বিষয় থেকে এখান থেকে মানে অনেক একটা অভিজ্ঞতা তো হয়েই যায় এমবিবিএস যারা পড়াশোনা করেছে বা পাশ করেছে, কিন্তু আমরা মনে করি যে যারা একটু ভালো করছে, অগ্রসর যারা, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে, জানার আছে। একটু মনের কাছে আসতে চাই, কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন আপনারা? আসলে অনেস্টলি বলতে গেলে আমরা যখন মেডিকেলের চান্স পেয়েছি, অ্যানাটমি, ফার্স্ট কার্ড, থোরাক্স কার্ড দিয়ে শুরু করেছি, ওই সময় থেকেই আমাদের যে পোস্ট গ্রাজুয়েশনের বেস সেটা শুরু হয়েছে। এটা সবাই সবসময় বলতো, আমি শুনতাম, কিন্তু প্র্যাকটিক্যাল ফলাফলটা আমি প্রিপারেশন নিতে যেয়ে বুঝেছি যে জাস্ট প্রফ শেষ করার পর যে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনটা নিতে যেয়ে তখন আমার মনে হয়েছে আমি তো কিছুদিন আগেই 4th ইয়ারে ফার্মাকোলজি ড্রাগসগুলোর নাম পড়েছি, আমি তো কিছুদিন আগেই ফিজিওলজি মনে হয় পড়ছি, এরকম ফিল হয়েছে। অনেক টপিক আছে আমি জানি, কিন্তু ভিতরে আমার আর মনে নাই। কিন্তু যখন আমি পড়তে গিয়েছি আমি দেখেছি হ্যাঁ মনে পড়েছে, এটা তো আমি ফার্স্ট ইয়ারে দেখেছিলাম। তাহলে আসলে আমার যে বেসটা সেটা আমি মূলত ফার্স্ট ইয়ার থেকে শুরু করেছি। তবে সোললি বলতে গেলে যে এফসিপিএস ওরিয়েন্টেড যে পড়াশোনাটা, সেটা আমরা জেনেসিস কোচিংয়ে সেপ্টেম্বরের লাইফ ব্যাচে ভর্তি হওয়ার মাধ্যমে শুরু করেছি মূলত এই সেপ্টেম্বর মাসে। তো হিসাব করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস আমরা হাতে পেয়েছিলাম আর কি। এর মধ্যে আমাদের অক্টোবরের 31 তারিখ ইন্টার্নশিপ শেষ হয় এবং নভেম্বর এবং ডিসেম্বর মাসটা আমরা সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করতে পেরেছিলাম আর কি। আচ্ছা, মানে কোচিং এর কথা আপনি ইতিমধ্যে বলে ফেলেছেন, কোচিং কি আসলে সহায়ক কিনা বা এটা একজন শিক্ষার্থীর জন্য জরুরি কিছু কিনা আসলে? আচ্ছা, কোচিং এর বিষয়ে এটা পার্সন টু পার্সন ওপিনিয়নটা অনেক ভ্যারি করবে, কিন্তু আমার ওপিনিয়ন হচ্ছে আমি যদি মানে একটু স্বল্প সময়ের মধ্যে প্রিপারেশন নেওয়ার চিন্তা করি এবং সেসব ক্ষেত্রে আমার মনে হয় যে কোচিং বেশ, এটা এসেনশিয়াল আমি বলবো না, কিন্তু এটা খুবই হেল্পফুল। মানে কোচিং ছাড়াও অনেকে পারে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে, টপিকগুলো জানে, সেটা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করে অনেকে অ্যাপিয়ার করে চান্স, ইটস পসিবল, ইটস নট ইম্পসিবল। কিন্তু কোচিংটা কিন্তু আমাদের যারা ভাইয়ারা আছেন তারা কিন্তু অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে এসব নিয়ে ঘাটাঘাটি করছেন। তারা জানেন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এক একটা চ্যাপ্টারের সবকিছু ইম্পর্টেন্ট না, মানে পরীক্ষায় আসার মতো নলেজ তো এটার কোনো শেষ নেই, কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড নলেজের একটা বিষয়, সেটা খুব ভালো একটা গাইডলাইন কোচিং থেকে আসে। এবং আমি এফসিপিএস পরীক্ষা যখন দিচ্ছিলাম তখন আমার ফিল হচ্ছিল যে হ্যাঁ এই টপিকটা থেকে ভাইয়া কিন্তু খুব ফোকাস করতে বলেছিলেন, এই টপিকটা কিন্তু চলে এসেছে, মানে এরকম একটা জিনিস আমার মনে হয়েছে। কোচিং খুবই হেল্পফুল মনে হয়েছে, বিশেষ করে কোচিং এক্সামগুলো যখন দিতাম সেটা সলভ করতাম, ভুলগুলো ধরা পড়তো, আমার উইকনেসটা আমি বুঝতাম, এই সবগুলো টোটাল একটা ব্যাপার কিন্তু কোচিং থেকে আসে। তো এটা হেল্পফুল আমি বলবো। ধন্যবাদ। ডাক্তার শরীফ, আপনার কাছে আসতে চাই, আপনিও বলবেন যে আসলে আপনাদের প্রস্তুতি, আমি জানি যে আপনারা দুইজনই একসাথেই যেহেতু মানে গাছা ছড়া বেঁধেছেন, তাহলে আপনাদের সমস্ত কিছু মোটামুটি পাশাপাশি সময় হয়ে থাকে। তো আপনার পরীক্ষার প্রস্তুতিটা কি সেম ছিল কিনা, পাশাপাশি কোচিংয়ের কোনো ভূমিকা থাকে কিনা, এটা মানে শিক্ষার্থীদের জন্য জরুরি কিনা আসলে? আচ্ছা, তো আপনি তো আসলে দুইটা প্রশ্ন করলেন, আমি একটু বলি। সেটা প্রথম যেটা করেছেন যে আসলে আমাদের মানে একসাথে বিয়ে করে একসাথে প্রিপারেশন নেওয়ার আমাদের কৌশলটা একই সেম ছিল কিনা, সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে অনেকটা একই রকম ছিল। কারণ আমাদের যখন আমরা এই জার্নিটা শুরু করি তখন থেকেই আমরা আসলে মিউচুয়ালি ডিসকাস করে যে কোনভাবে আমাদের আগালে ভালো হয়। যেমন বিয়ে করলে সাধারণত সবাই দেখা যায় যে আলাদা বাসা নেয়, বা সেই ক্ষেত্রে কিন্তু নতুন একটা দায়িত্ব চলে আসে, বাজার ঘাট করা থেকে শুরু করে হাউস হোল্ড বিভিন্ন ওয়ার্কস। তো এইটা কিন্তু আসলে আমরা ডিসিশন যেটা নিয়েছিলাম যে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা চেয়েছিলাম যে ইন্টার্নশিপ শেষ করার পর অ্যাটলিস্ট একটা পরীক্ষা, এফসিপিএস একটা পরীক্ষা পর্যন্ত আসলে আমরা বাইরে বাসা নিব না, বা হচ্ছে যাতে আমাদের এই এক্সট্রা দায়িত্বগুলো যাতে না আসে, যেটা আমাদেরকে পড়াশোনাতে কিন্তু একটু হলেও ডিস্ট্রাকশন করে আর কি। তো সেই জায়গা থেকে চেষ্টা করে আমাদের প্ল্যান ছিল এরকম যে আমরা প্রথম পরীক্ষাটা পর্যন্ত অ্যাটলিস্ট যেভাবে আমরা পড়াশোনা করেছি এতদিন, ফার্স্ট প্রফ দিয়েছি, সেকেন্ড প্রফ দিয়েছি সোললি আর কি, যে আমরা হলে থেকে আমরা সেভাবে পড়াশোনাটা কন্টিনিউ করব। এরপর ইনশাল্লাহ যখন যে কোনো একটা পরীক্ষা হয়ে যাবে বা মানে এরকমই আর কি আমাদের প্ল্যান ছিল, যে তখন ইনশাল্লাহ আমরা বাইরে বাসা নিব বা আমাদের এই জিনিসগুলো করা সহজ হবে। কিন্তু অ্যাটলিস্ট প্রথম পরীক্ষাটার আগ পর্যন্ত আমাদের যাতে পড়াশোনাতে কোনো রকম কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্য আমরা যেভাবে ছিলাম, হলে যেভাবে ছিলাম সেভাবেই
থেকেছি এবং এটা আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল, যেটা আমাদেরকে মানে ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে যে লাস্ট 2 মাস যেটা সোললি আমরা পেয়েছি সেই সময়টাতে খুব ইফেক্টিভ ছিল, উইদাউট এনি ডিস্ট্রাকশন। আর সেকেন্ড যেটা বললেন কোচিং এর ব্যাপারটা, ওয়াইফ অলরেডি বলেছে সেটা যে কোচিংটা আসলে অবশ্যই করতে হবে বাট এরকম না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। বিকজ আমি যে পরীক্ষাটা দিতে চাচ্ছি সেই পরীক্ষার টোটাল গাইডলাইন প্লাস আমি আমার হাতে যে কয়টা দিন আছে কিভাবে আগাইলে, কোন শিডিউলে আগালে এটা আমার জন্য সহজেই আমার পুরো প্রিপারেশনটা নেওয়া খুবই সোজা হবে, প্লাস পরে কিছু রিভিশন দেওয়া, এক্সাম দেওয়া, এই জিনিসগুলো এটা কোচিংয়ে থাকলে যেটা হয় তারা সুন্দরভাবে এই জিনিসগুলো প্ল্যান করে আমাদের সামনে উপস্থাপন করেন। আমরা জাস্ট যদি সেটা মেনটেন করে আগাইতে পারি তাহলে ইনশাল্লাহ সুন্দর একটা প্রিপারেশন নেওয়া যায়। সো আমি বলবো যেটা আমার ওয়াইফ যেটা বলেছেন যে কোচিংটা আমাদের খুব মানে একদমই করতেই হবে ব্যাপারটা এরকম না, কিন্তু করাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাই মনে করি। আচ্ছা, আমরা অবশ্য এই একটা বিষয় জেনে গেছি যে আসলে আপনারা বিয়ের পাশাপাশি সংসারের পাশাপাশি পড়াশোনা কিভাবে কৌশলটা আপনারা অ্যাপ্লাই করতেন, আপনার মুখ থেকে একটু শুনতে চাই, আমি শরীরের কাছে শুনেছি। আচ্ছা, অবশ্যই। আসলে যেটা হয় যে ইউজুয়ালি মেয়েদের ক্ষেত্রে যখন তারা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেয়, এক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডের ফ্যামিলি এই ব্যাপার থেকে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে খুব ইন্টারফেয়ারের ব্যাপারগুলো থাকে। কিন্তু আমি বলবো এটা আমার আল্লাহ তাআলার একটা ব্লেসিংস যে আমি এরকম একটা পরিবার পেয়েছি। আমার জন্ম থেকে আমি এরকম একটা পরিবার পেয়েছি যে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার বাবা মা সবসময় আমাকে বলতেন রিল্যাক্স, তুমি যেটাতে ভালো মনে করো আমরা পাশে আছি। এবং এর পরবর্তীতে আমার হাজব্যান্ডকে আমি পেয়েছি যে আমাকে একই রকমভাবে সবসময় বলে যে তুমি রিল্যাক্স থাকো, তোমার মন যেখানে টানে আমি তোমার পাশে আছি। এই বিষয়টা যে কত বড় একটা স্ট্রেস রিলিফ করে এটা আসলে আমি মানে বললে কেউ বুঝবে না, এটা সে যখন শুনবে তখন সে বুঝবে। এবং আমার হাজব্যান্ডের ফ্যামিলি মানে আমার শ্বশুর শাশুড়ি তারা আমার প্রতি খুবই সাপোর্টিভ এবং তারা নামাজ পড়ে আমাদের জন্য যেভাবে দোয়া করে মানে খুবই সাপোর্টিভ, একদম আমি কখনো কোনো বাধা ফিল করিনি। যার কারণে আমি কিন্তু বিয়ের আগেই বলে দিয়েছিলাম যে আমি কিন্তু সার্জারিতে ক্যারিয়ার করব। তো বিয়ের পরপর তাই এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন ছিল যে আমরা বাসা নিব কিনা। তো তখন আমরা একটা মিউচুয়ালি ডিসিশনে আসি যে আসলে বাসা নিলে যেটা হবে, ইন্টার্নশিপ তো একটা 24/7 ডিউটি বলতে গেলে, নাইট থাকে, ইভিনিং থাকে, পাশাপাশি যতটুকু সময় পাই আমরা যেন একটু পড়াশোনা করতে পারি। এখন একটা বাসা নিলে তো বোঝেন, বাসা খোঁজা, সেটার জন্য ফার্নিচার খোঁজা, বাজারঘাট, রান্না বান্না দুইজনে মিলেই কিন্তু মিউচুয়ালি করতে গেলেও পড়াশোনার পাশাপাশি অনেকটা সময় কিন্তু শেষ হয়ে যায়। তো আমরা চেয়েছি ইন্টার্নশিপের টাইমটা যতটুকু পারি পড়বো এবং ইন্টার্নশিপের পরের প্রথম পরীক্ষাটা আসা পর্যন্ত অ্যাটলিস্ট পিসিএস হোক এফসিপিএস হোক আমরা খুবই সিরিয়াসলি জাস্ট লাইক স্টুডেন্ট লাইফে যেভাবে আমরা পড়েছি সেভাবে যেন পড়তে পারি। এখন অনেক স্টুডেন্ট তো মনে করেন বাসায় থেকে সবগুলো প্রফ দিয়েছে, তাকে যদি হঠাৎ করে বলা হয় তুমি হোস্টেলে থেকে প্রফ দাও, তার কিন্তু কষ্ট হবে, বেগ পেতে হবে, অভ্যাস করতে সময় লাগবে। আবার যে স্টুডেন্টটা হোস্টেল থেকে পড়েছে তার কিন্তু বাসায় থেকে হঠাৎ করে একটা বড় পরীক্ষা দিতে মানে এটা বেগ পেতে হবে, মনে হবে যে নতুন পরিবেশ। তাই আমরা চেয়েছি যে একইভাবে ফাইনাল প্রফ যেভাবে দিয়েছি ফার্স্ট প্রফ থেকে শুরু করে সে একইভাবে একই জিরো ডিস্ট্রাকশন একদম সুন্দর একটা পরিবেশে, সে একই পরিবেশে আমি বড় পরীক্ষাটার প্রিপারেশনটা নিব। এবং সেটার জন্য আমরা ডিসিশনটা নিয়েছি যে বাসাটা আমরা পরীক্ষাটা দিয়ে ইনশাল্লাহ নিব। এটা আমাদের একদমই একটা প্ল্যান এবং আমার অনেক বন্ধু মজা করে বলে এটা তো তোদের মাস্টার প্ল্যান, এই আর কি। এবং এটা আমাদের জন্য আসলে হেল্পফুল ছিল। ঠিকই আছে, খুবই ভালো, খুবই ভালো। আসলে ব্যাপার হচ্ছে যে একজন মেডিকেল শিক্ষার্থী বা বড় একটা চাপের যে পড়াশোনা যারা করে আর কি, তাদের আশপাশের মানুষ যদি সহায়ক না হয় তাহলে তাদের পড়াশোনাটা অতটা স্মুথলি আগানোর কথা না। আপনাদের মানে আপনাদের সৌভাগ্যের জন্য যে প্রকাশ করছেন এটা আসলে এটা স্বীকৃতি যে আপনারা আসলে অভিভাবকদের প্রতি যারা অভিভাবক আপনাদের আছেন, বাপের অভিভাবক বলেন অথবা শ্বশুরের সংসারে বলেন, স্বামীর সংসারে বলেন, সেখানে অভিভাবকরা আসলে তাদের দায়িত্ববান করছে, তাদেরকে আপনারা স্বীকৃতি দিচ্ছেন, এটা অনেক বড় বিষয়। কিন্তু আসলে সবাই কিন্তু কিছু পাওয়ার পরে বলতে চায় না যে আমি কি কি পাই নাই, শুধু এগুলো সামনে আনতে চাই আর কি। ঠিক আছে, আমরা পরের ইতে যাব। পরীক্ষার প্রস্তুতিতে কোন কোন বিষয়ে গুরুত্ব দিতেন ডাক্তার শরীফ, একটু শুনবো। আচ্ছা, যদি হচ্ছে আমি পরীক্ষার টেকনিক নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে যে প্রথমে 3-4টা জিনিসকে আমি মেইনলি ফোকাসে রাখতাম। এক নাম্বার হচ্ছে আমি অলরেডি বলেছি যেটা যে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করা,
এই জিনিসটা আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই যখন যতটুকু পড়াশোনা যখনই করেছি তখনই চেষ্টা করেছি যে না বুঝে গদবাধা মুখস্থ না করে যাওয়ার। কারণ হচ্ছে যে আমাদের এই যে হায়ার লেভেলের যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলো সবসময়ের জন্য কিন্তু হুবহু বই থেকে আসে না। এগুলো বিভিন্ন কনসেপ্টুয়াল প্রশ্ন আসে এবং সেটা দেখা গেছে যে অনেক ডিপ থেকে ঘুরিয়ে পেঁচিয়ে আসে আসলে। সো একটা টপিকের যদি আমার যেটা আমার কাছে ইম্পর্টেন্ট টপিক আর কি সেটার কথা বলছি, সেটার সম্পর্কে যদি ডিটেলস নলেজটা না থাকে তাহলে আসলে প্রশ্নগুলোর অ্যান্সারটা দেওয়া কঠিন হয়। সেই জন্য আমি যেটা করেছি সবসময়ের জন্য এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনাটার প্রতি ফোকাস রেখেছি, যে আমি যেহেতু কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম, সো ভাইয়েরা যেটা বলতেন, আপুরা যেটা বলতেন, এই টপিকগুলো ইম্পর্টেন্ট, সো ওইগুলার বেসিকটা আমি সবসময় ক্লিয়ার করে পড়েছি। 2 নম্বর হচ্ছে যে কোচিংয়ের যে শিডিউলটা আমি পেয়েছি সবসময়ের জন্য চেয়েছি যে যত কষ্টই হোক, যত কাজই থাকুক না কেন, ওই প্রত্যেক দিনের শিডিউলটা যেন টাইমলি আমি শেষ করতে পারি। তাহলে আজকে যদি আমি একটু বাকি রাখি, কালকে যদি একটু বাকি রাখি, 5 দিন পর দেখা যাবে হিউজ একটা অ্যামাউন্ট আমার পড়া বাকি। এই কাজটা প্রথম একটু প্রবলেম হয়েছে, পরে এটা চেষ্টা করেছি যে ডে টু ডে আমার যে শিডিউল সে অনুযায়ী আমি যত কাজই করি না কেন আমার পড়াটা শেষ করার আর কি যতটুকু সম্ভব হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে আমার ওয়াইফ যেটা বললেন আর কি, যে আসলে এটা তো আমাদের দুইজনেরই আসলে মিউচুয়ালি ডিসিশন নিয়ে বা ডিসকাস করে পড়াশোনাটা চালিয়েছি আমরা। সো প্রত্যেকটা বিষয়ে যে বিশেষ করে অ্যানাটমির ক্ষেত্রে ভিজুয়ালাইজেশনটা, যে আমার একটা জয়েন্টের সাপোজ দেখা গেছে যে একটা জয়েন্টের আশেপাশে কি মাসেল আছে, কোন মাসেল কোথায় আছে, এটার যদি একটা আমার পুরো স্বচ্ছ ধারণা থাকে, আমি যদি সেটা মনে করেন যে আমাদের যে বই আছে নিটার অথবা হচ্ছে যে আমি গুগল থেকে সেই জিনিসগুলো একটু দেখে নিই, মাথার মধ্যে সেট করে নিই, তাহলে যেটা হয়েছে যে কোনো ধরনের প্রশ্ন আসলে ওইটা কিন্তু আমি পারবো। কিন্তু যদি আমি জাস্ট না বুঝে মুখস্থ করে যাই তাহলে দেখা গেছে যে মনে থাকবে না ঠিক মতো। সো কোনটা কোথায় আছে এই জিনিসটা একটু ভিজুয়ালাইজেশন করে পড়ার চেষ্টা করেছি, এই জিনিসটা খুব ইফেক্টিভ হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে সবসময়ের জন্য যেটা আমি আমার গুরুজনদের কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে যে পিতামাতার দোয়া এবং মানুষের মুরব্বীদের দোয়া নেওয়াটা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে আল্লাহর ইচ্ছা তো থাকতেই হবে এবং নিজের সর্বোচ্চ পরিশ্রম, এই 3টার মিশ্রণেই আসলে একটা রেজাল্ট আসে আর কি। সো এই 3-4টা জিনিসকেই মূলত ফোকাসে রেখে পড়াশোনার চেষ্টা করেছি এবং আমার কাছে মনে হয় যে এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই 3-4টা জিনিস ফোকাস করে পড়াশোনা করলে মনে হয় যে মানে আশানুরূপ ফল পাওয়াটা আসলে সোজা আসলে। ডক্টর মন, আপনি বলেন পরীক্ষার প্রস্তুতিতে আপনি কোন বিষয়ে গুরুত্ব দিতেন, পাশাপাশি একটু সংক্ষেপে বলবেন পাশাপাশি পরীক্ষার হলে আপনার কি কৌশল, বিশেষ কোনো কৌশল ছিল কিনা, একজন পরীক্ষার্থীর কেন্দ্রে আসলে সময় ব্যবস্থাপনাটা কেমন হবে? আসলে জি, আমার এই প্রশ্নটার উত্তর সে আমার হাজবেন্ড যেভাবে দিয়েছে ওরকমই, কারণ আমরা যে কোনো বিষয়ে পড়াশোনা আমরা একটু ডিসকাস করে করতাম কিভাবে করলে ভালো হয় এভাবে। তবে আমি যদি বলি যে সাবজেক্ট ওয়াইজ আমি কোন বিষয়গুলোকে গুরুত্ব দিব, একটু ডিটেলসে যাই, তাহলে আমি বলবো যে যেহেতু যারা FCPS পার্ট 1 সার্জারিতে দিবে তাদের ক্ষেত্রে ছোটবেলা থেকে অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে অ্যানাটমিটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এখান থেকে একটা ভ্যাস্ট অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসে এবং ভিজুয়ালাইজ করে পড়া উচিত। পাশাপাশি ফিজিওলজি সাবজেক্টটা থেকে এরকম যে একটা জিনিস যদি না বুঝে চলে যায় ওটা থেকে অলমোস্ট 20টা প্রশ্ন করা সম্ভব এবং 20টা প্রশ্ন ভুল হওয়ার পসিবিলিটি থাকে। আর একটা জিনিস যদি বুঝে চলে যাই 20টা প্রশ্ন আমার সঠিক হওয়ার চান্স থাকে, অর্থাৎ ফিজিওলজির মোটামুটি ভ্যাস্ট অ্যামাউন্ট অফ একটা কোয়েশ্চেন আসে। তাই যেন যারা ছোটবেলা থেকে ফিজিওলজিটা পড়ে না বুঝে মুখস্থ করে যাওয়া এই জিনিসটা যেন না হয়, ফিজিওলজিটা যেন একটু গুরুত্ব দেয়। আর আরেকটা বিষয় আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে যে আমরা যখন 5th ইয়ারে ছিলাম, বিশেষ করে আমি আমার কথা বলি, আমি ডেভিডসন হালকা পাতলা একটু দেখেছিলাম, কিন্তু আসলে বেইলি লাভ বইটা ওভাবে পড়া হয়নি, যেটা কিনা আমাদের সার্জারির মেইন বই। জি, তো এই মেইন বুকটা আমি মূলত পড়েছি পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন নিতে যেয়ে এই কিছুদিনে, কিন্তু এটা তো আসলে একটা ভ্যাস্ট ইনফরমেশন, অনেক বড় একটা বই, এটাতে ঢুকে গেলে তো সাগরে হারিয়ে যাওয়ার মতো। কিন্তু আমি যেটা করেছি যে একদম বেইলি লাভ না পড়েও চলে যাওয়া, এটা আমার মনে হচ্ছিল না, যে একটা কনফিডেন্স লেভেল কমে যাচ্ছিল। তখন ভাইয়ারা সিনিয়ররা যারা যেভাবে বলেছেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ থাকে, সব কিছু কিন্তু পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ না, সেই বিষয়গুলো আমি অ্যাটলিস্ট দেখে গিয়েছি, যতটুকু পারি বুঝে সেটা একটু ভিজুয়ালাইজ করে হলেও আমি জেনে গিয়েছি, বুঝে গিয়েছি। এবং আসলে আমি এরকম কয়েকটা প্রশ্ন পেয়েছি যেটা কিনা সরাসরি বেইলি লাভ থেকে এসেছে, বইটা থেকে এসেছে, এবং এটা আমার কনফিডেন্সের একটা অন্যতম বিষয়, যে বেইলি লাভ না দেখে আসলে অনেকে ভাবে যে অল্প কিছু প্রশ্ন হয়তো আসবে যায়, কিন্তু কনফিডেন্স লেভেলটা অন্যরকম লেভেলে চলে যায়। তো আমি সেটা অ্যাটলিস্ট সব দেখিনি, যেগুলো স্পেসিফিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই কয়েকটা জিনিস হলেও আমি বেইলি লাভ থেকে দেখে গিয়েছি, এই আর কি। এছাড়াও প্যাথোলজিটা একটু গুরুত্বপূর্ণ, কারণ ওখান থেকেও ভ্যাস্ট অ্যামাউন্ট প্রশ্ন আসে, এই কয়েকটা জিনিসকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত আর কি।
আচ্ছা, কেন্দ্রে কোনো বিশেষ কোনো কৌশল ছিল কিনা আপনার? একজন পরীক্ষার্থীর সময় ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত? আচ্ছা, পরীক্ষার হলের যে বিষয়টা সেটা আসলে আমি প্রথমে তো বুঝিনি, কারণ এই যে কয়েকটা মাস এটা কিন্তু আমাদের প্রিপারেশন নিতে বুঝতে অনেকটা সময় চলে গিয়েছে। কিন্তু আমি শেষের দিকে এসে যখন মক টেস্ট দেই, আমি চিন্তা করেছি আমি মক টেস্টটা মানে অফলাইনে অ্যাটেন্ড করব। আমি কোচিংটা অনলাইনে করেছি, কিন্তু আমি অফলাইনে পরীক্ষাটা দিব এই কারণে, এরকম 4 ঘন্টা বসে আমার লাইফের আগে মনে হয় আমি কোনো পরীক্ষা দিইনি। সব পরীক্ষা 3 ঘন্টায় শেষ হয়ে গিয়েছে মোটামুটি। এখন এই 4 ঘন্টা বসে পরীক্ষাটা কেমন হবে, তো তখন গিয়ে দেখলাম যে আমি তো এমসিকিউ দাগিয়ে যাচ্ছিলাম। এটা 2 ধরনের হয় প্রশ্ন, একটা হচ্ছে এমসিকিউ ট্রু ফলস, এটা থাকে 75টা, আর 75টা থাকে সিঙ্গেল বেসড অ্যান্সার। এই সিঙ্গেল বেসড অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা পারলে 2 মার্কস, একটার উপরে অনেক কিছু নির্ভর করে। তো আমি যেটা করলাম, আগে ট্রু ফলস দাগিয়ে যখন 75টা এসবিএ শুরু করলাম, তখন দেখতেছি পিঠ ব্যথা হয়ে যাচ্ছে, সোজা হয়ে বসতেছি, মানে মনোযোগটা একটু কমে যাচ্ছে। তো তখন আমি আমার হাজব্যান্ডের সাথে পরীক্ষার পরে ডিসকাস করেছি, সে এবং আমি মিলে আলটিমেটলি একটা ডিসিশনে এসেছি যে আমি প্রথমে একটা ব্রেন স্টর্মিং এর ব্যাপার থাকে, পরীক্ষার হলে গিয়েই প্রথমে কিন্তু মাথা খুলতে একটু সময় লাগে। আর প্রথমে আমরা 10 থেকে 15টা এমসিকিউ দাগিয়েই আমি 76তম প্রশ্ন মানে 75টা এসবিএতে চলে যাব, এবং ঠান্ডা মাথায় সবগুলো এসবিএ আমি ভেবে চিন্তে অ্যান্সার করব। এবং এটা যখন আমার শেষ হবে তখন আশা করি আমি প্রথম 2 ঘন্টার মধ্যে এটা শেষ করবো। পরীক্ষাটা তো 4 ঘন্টা, তাহলে 80 থেকে 85টা প্রশ্ন যদি আমি প্রথম 2 ঘন্টায় শেষ করে ফেলতে পারি, তাহলে আর অল্প কিছু 70টার মতো হয়তো প্রশ্ন থাকে, সেটা বাকি 2 ঘন্টা আমি কিন্তু রিলিফ হয়ে যাই এবং রিল্যাক্সে ট্রু ফলসটা আমি দাগিয়ে আসতে পারি। এই টেকনিকটা আমি মনে করি আমাদের ক্ষেত্রে, আমরা দুইজনে কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করে পরীক্ষার হলে দাগিয়ে এসেছি, এবং আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে আমরা মানে খুব ঠান্ডা মাথায় রিভিশনের সময়টাও থাকে। এই সেম প্রশ্নটা আপনাকে আর করছি না, যেহেতু আমার মানে আপনাদের স্ট্র্যাটেজি কাছাকাছি ছিল। আপনার কাছে জানতে চাইবো, একজন পরীক্ষার্থী কোন সাবজেক্টে পরীক্ষা দেবে এটা ঠিক করবে কিভাবে, পাশাপাশি এফসিপিএস এ যারা চান্স পেতে চায় তাদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে তার পরামর্শ দেবেন। আচ্ছা, তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে কোন সাবজেক্টে একটা স্টুডেন্ট যাবে সেটা আসলে মাল্টিপল ফ্যাক্টরের উপর নির্ভর করে, অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। প্রথমত হচ্ছে তার মা বাবা বা ফ্যামিলি কি চায়, দ্বিতীয়ত হচ্ছে যে সে কি চায়, তার পড়তে কোনটা ভালো লাগে কোন সাবজেক্টে, কারণ সে 5 বছর এমবিবিএস পড়েছে, তারপরে হচ্ছে যে আপনার 1 বছর ইন্টার্নশিপ করেছে। সো ইন্টার্নশিপের সময় কিন্তু মানে মোটামুটি অনেকগুলা ডিপার্টমেন্টের সাথেই কিন্তু এক্সপোজার হয় আর কি, বড় বড় যেসব সাবজেক্টগুলো আসলে। আর সো এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সে কোথায় থাকবে, কোন জায়গাটাতে থাকবে, কোন এলাকাতে, সে কি শহরে থাকবে নাকি পেরিফেরিতে থাকবে, সেটার উপরও কিন্তু কিছু কিছু সাবজেক্টের ফ্লারিশ হওয়াটা নির্ভর করে। সো এই সবগুলো ফ্যাক্টরকে যদি আমি মিলাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে স্টুডেন্টের মন কি চায়, তার কোনটা করতে ভালো লাগে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এইটা যদি সে তার পছন্দের সাবজেক্টে যেতে না পারে বাই চান্স, তাহলে যেটা হবে সে তার বাকি জীবনটা ওই সাবজেক্টেই কাটবে, কিন্তু সে আনন্দ নিয়ে আসলে কাজ করতে পারবে না। বা আসলে ডাক্তারি পেশাটা তো আসলে সেবামূলক পেশা, সো সে প্রপার ট্রিটমেন্টটা দিতে গেলে পেশেন্টকে তার সেই জায়গাটার থেকে আসবে না আসলে, অন্তরের অন্তঃস্থল থেকে। কিন্তু সে যদি তার পছন্দের সাবজেক্টে যেতে পারে, তাহলে যেটা হবে সে তার বাকি জীবনটা তার মানে স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে সেবার টেন্ডেন্সিটা তার থাকবে এবং সে ভালোভাবে কাজ করতে পারবে। সো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টুডেন্টের মন কোনটা চায়, সে কোনটা পছন্দ করে, এটাকেই প্রাধান্য দিতে হবে মেইনলি, সাথে আনুষঙ্গিক জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে এক। আর সেকেন্ড যেটা কোশ্চেন করেছেন যে আসলে যারা পরবর্তীতে পরীক্ষা দিতে চায় তাদের প্রতি উপদেশ হিসাবে, আসলে সেই ক্ষেত্রে অল্প একটুই বলবো আমি যে আমরা যখন ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনাটা শুরু করি, আসলে ওই অ্যাবডোমেন কার্ড দিয়ে বা ওই থোরাক্স কার্ড দিয়ে, ফার্স্ট ইয়ার থেকেই প্রত্যেকটা টপিক যখন আমরা পড়ে যাব, তখন যাতে একটু বুঝে পড়ে যাই, কনসেপশনটা ক্লিয়ার করে যাই, কোনোটা যাতে বাদ না রেখে চলে যায়। অর্থাৎ আমাদেরকে টিচাররা যাই পড়ান, যেভাবেই পড়ান, আমরা যাতে প্রত্যেকটা জিনিস একটু ক্লিয়ার কনসেপশন নিয়ে যাই। সেটা হতে পারে যে বই পড়া থেকে আমি ক্লিয়ার হচ্ছি না, তাহলে ওকে ফাইন, আদার্স যেসব রিসোর্সেস আছে, যেমন মনে করেন যে ইউটিউব থেকে, গুগল থেকে, বা যেভাবেই হোক, আমি কনসেপশনটা ক্লিয়ার করে যেতে হবে প্রথম থেকেই, ফার্স্ট ইয়ার থেকেই। এই একটা জিনিসই খুবই ইম্পর্ট্যান্ট, যেটা যাতে আমার কোনো মানে বুঝতে কোনোটা সমস্যা না থাকে। এরপরে যখন আমি মূল বড় পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, ওই একই জিনিসের আমাদের ফাউন্ডেশনের উপর বেসিস করে জাস্ট এক্সাম ওরিয়েন্টেড কিছু জিনিসকে আমরা একসাথে মিলালেই আসলে প্রিপারেশনটা সুন্দর হবে।
এক্ষেত্রে মানে আপনার সাবজেক্টে কেউ যদি চান্স পেতে চায় তার জন্য আপনি কি বলবেন? হ্যাঁ, সার্জারির ক্ষেত্রে আসলে আমি যখন ইন্টার্নশিপ করেছি সার্জারিতে তখন আমি নিজে দেখেছি, প্লাস আমাদের যারা সিনিয়র ভাইয়া আপু আছেন, আমাদের সিএ রেজিস্ট্রার যারা ছিলেন, সবার সাথে কথা বলে আমার কাছে যেটা মনে হয়েছে এইটুকু, মানে আমার খুবই অল্প সময়ের মধ্যে আসলে আমার যেটা মনে হয়েছে, এক নম্বর হচ্ছে সার্জারিতে আসতে হলে প্রচুর পরিশ্রম করার স্পৃহা থাকতে হবে, প্যাশন থাকতে হবে যে না আমি এটা করতে চাই, কারণ সার্জারিটা আসলে এর কোনো টাইম লিমিটেশন নাই, বুঝতে পারছেন? দেখা গেছে যে সে আসছে তার 5 ঘন্টা ডিউটি করার জন্য, তার হয়তো সে সারা রাতও লেগে যেতে পারে, পেশেন্টের চাপ কিরকম থাকে সেটার উপর। অর্থাৎ পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে এবং মন থেকে চাইতে হবে যে না যত কষ্টই হোক যেটাই হোক আমি এটা ভালো লাগে আমার, এই জন্য আমি এটা কন্টিনিউ করব, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে তার ওই যে ফ্যামিলি ম্যাটার্স যেগুলো থাকে, পিতামাতা বা সে যদি ম্যারিড হয়ে থাকে তাহলে তার হাজবেন্ড, সবার সাথে ডিসকাস করে তারপরে হচ্ছে সাবজেক্টটা চুজ করা। একজন মানে আমি হুট করে সাপোজ সবার ক্ষেত্রে কিন্তু মন থেকে চাইলেই আসলে সবকিছু পাওয়া যায় না, পারিপার্শ্বিকতা সবকিছু মিলিয়ে আসলে চয়েসটা করা উচিত। এই 2টা জিনিস মাথায় রাখলেই আমার মনে হয় সার্জারিতে আসা উচিত আসলে। ধন্যবাদ জানাচ্ছি, আপনি খুব ডিটেইলস অনেকগুলো কথাই আপনি বলেছেন। এমন আপনার কাছে আসতে চাই যারা এফসিপিএস চান্স পেতে চায় তাদের জন্য আপনার তরফ থেকে পরামর্শ শুনবো, পাশাপাশি আপনার সাবজেক্টে যারা চান্স পেতে চায় দুটো বিষয় একটু বলবেন। আসলে এই প্রশ্নের উত্তর আমার হাজবেন্ড তো দিয়েই দিল ম্যাক্সিমাম, যে বুঝে পড়া শুরু থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে পরিশ্রম করা টেন্ডেন্সি। তবে অ্যাজ আ ফিমেল আমি আমার ফিমেল জুনিয়রদের জন্য একটু বলতে চাই যে সে যেটা চায় সেটাতেই তার শুরু থেকে, মানে সেটা মন থেকে যেটা চায় সেটাতে তার স্ট্রিক্ট থাকা উচিত। অনেক সময় হয় কি যে ইনফ্লুয়েসড হয়ে যায় পরিবার দ্বারা, হাজব্যান্ড দ্বারা, বা বিয়ের আগে এই ব্যাপারগুলো অবশ্যই ক্লিয়ার করে নেওয়া উচিত যে এটাই কিন্তু আমি চাই, আমি কিন্তু ক্লিনিশিয়ান ফিল্ডেই কাজ করতে চাই, অথবা সে যদি চায় সে রেডিওলজিতে যেতে চায় সেখানেই যেন সে যায়। ব্যাপারটা হচ্ছে সে যেন ইনফ্লুয়েসড না হয়, এবং জানাতে হবে, কথা বলতে হবে। মনে মনে চাইলাম কারোর সাথে এক্সপ্রেস করলাম না, সেটা হবে না। কথা বলে আমাকে বোঝাপড়ার মধ্যে আসতে হবে যে হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু ছোটবেলা থেকে সবসময় ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ। আমি আমার বাবা মাকে সবসময় সবার আগে রাখতাম, আর এখন বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড আমার ফার্স্ট প্রায়োরিটি। আর সব কিছুর ক্ষেত্রে আমি মনে করি ফিমেল শি ইজ দ্য সেন্টার অফ দ্য হোম। সো বাসায় ফিমেল ঠিক আছে, মানে সে ঠিক আছে, মানে বাসা ঠিক আছে। তাহলে এটা ঠিক রেখে আমি যখন আমার ওয়ার্ক ফিল্ডে আসব সেখানেও আমি আমার সর্বোচ্চটা দিব, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট, এবং আমি সেরা হব সেখানে। এই টেন্ডেন্সিটা আমার মধ্যে যেন থাকে। আমি নারী, আমি সব পারি, এটাও আমি বলবো না, আবার আমি নারী, আমি সব পারি না, এটাও আমি বলবো না। আই হ্যাভ টু ব্যালেন্স, আমি ব্যালেন্স করব। সেই পরিমাণ স্মার্টনেস, সেই পরিমাণ কনফিডেন্স আমার মধ্যে আছে কিনা এটা নিজেকে কোশ্চেন করতে হবে। তখনই মানে আমি মনে করি ফিমেল হিসেবে একজন মানুষ সার্জারিতে আসতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই কনফিডেন্ট কিছু কথাবার্তা, আত্মবিশ্বাসী কিছু কথাবার্তা যা আসলে আমাদের নারীদের থাকা উচিত বলে আমরা মনে করি। এখান থেকে একটি মেসেজ আমাদের নারী সমাজ পাবে, চিকিৎসকরা পাবেন আমরা মনে করছি। আমি পরের প্রশ্ন যাব আপনাকে দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে মার্কশিট সহ ফল প্রকাশ করা জরুরি কিনা, এটা আসলে আপনারা কিভাবে দেখেন, এর কোনো প্রয়োজন আছে কিনা? জি ধন্যবাদ। এটা আসলে আমাদের স্টুডেন্ট যারা পরীক্ষা দেয় সবারই আসলে এই বিষয়টা নিয়ে কনসার্ন সবাই থাকে আসলে, যে যারা পাশ করে যায়, বিসিবিএস এর সিস্টেম হচ্ছে যারা এফসিপিএস পরীক্ষাতে পাশ করে যায় তারা তাদের মার্কসটা জানতে পারে না, কিন্তু যারা ফেল করে বা অনুত্তীর্ণ হয় তারা ইচ্ছা করলে তাদের মার্কসটা জানতে পারে। তো এইখানে সাধারণ স্টুডেন্টের জায়গা থেকে যদি বলি তাহলে সবাই চায় যে আমি পরীক্ষায় কত পেলাম, কেমন স্কোর করলাম, এটা জানার একটা আগ্রহ থাকে। যেহেতু আমাদের আদার্স পরীক্ষাগুলো প্লাস ইন্টারন্যাশনাল যে পরীক্ষাগুলো হয় সব পরীক্ষাগুলোতে কিন্তু মার্কটা পাবলিশ হয়, কিন্তু আমাদের এই বিসিপিএস এর এফসিপিএস পরীক্ষাটার মার্ক পাবলিশ হয় না। কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হয় যে অ্যাজ এ স্টুডেন্ট আমি আমার মার্কটা জানতে পারলে আমার ভালো লাগতো, খুবই ভালো লাগতো যে আমি কেমন স্কোর করেছি, আমার ভুল কোথায় হয়েছে, আমার এটা খুবই ভালো লাগতো। কিন্তু এখানে আমাদের যারা নীতি নির্ধারক স্যাররা, শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা আছেন, তারা অবশ্যই বিষয়টা সম্পর্কে অবগত যে বাইরের এক্সামগুলো, ইন্টারন্যাশনাল এক্সামগুলো কিন্তু মার্ক দেয়, তারপরেও তার মার্কস দিচ্ছে না। এখানে হয়তো ভেতরে অনেক কিছু বোঝার ব্যাপার থাকে, রিস্ক বেনিফিট রেশিও বিচার করার জায়গা থাকে, যেটা হয়তো আমরা বাইরে থেকে ওইটা বুঝতে পারি না। যারা নীতি নির্ধারক আছেন তারা হয়তো জিনিসটা সম্পর্কে আসলে অবগত। সো এখানে কিছু পজিটিভ নেগেটিভ জিনিস থাকতে পারে, যেটাকে ব্যালেন্স করে হয়তো স্যাররা এই ডিসিশনটা নিয়েছেন। সো আমার কাছে মনে হয় যেটা যে স্টুডেন্টদের জায়গা থেকে চাহিদাটা থাকলেও আমাদের নীতি নির্ধারক স্যার ম্যামরা যেহেতু এটা এখনো ওই মার্কস পাবলিশ করছেন না, সো এটা মনে হয় আমাদের বেটারমেন্টের জন্যই হয়তোবা কোনো বিষয় আশায় যেগুলো যে বললাম আপনাকে যে রিস্ক বেনিফিট রেশিও বিচার করে ওনারা এই ডিসিশনটা নিয়েছেন। সো আর
বর্তমানে এফসিপিএস এর ট্র্যাডিশন কিছুটা চেঞ্জ হচ্ছে, যেমন আগে যে কোনো জায়গাতে যে কেউ চাইলেই ট্রেনিং করতে পারতো, এখন কিন্তু বিসিপিএস এটা সিলেক্ট করে দিচ্ছে কে কোন প্রতিষ্ঠানে ইয়ে করবে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো আমার মনে হয় হয়তো বা অদূর ভবিষ্যতে এটা হতেও পারে যদি আমাদের স্যার ম্যামরা মনে করেন আসলে, কিন্তু আমাদের জায়গা থেকে ওনারা কি কোনটার উপর বেসিস করে এই জিনিসটাকে রেখেছেন এটা বলাটা কঠিন আসলে। এজন্য এই ক্ষেত্রে মনে হয় না যে মানে ফাইনালি আসলে কিছু বলাটা উচিত হবে আসলে। আপনার কাছে জানতে চাইবো যে এমবিবিএস অধ্যয়নরত যারা আছে তারা কি আসলে শুরু থেকেই এই মানে এফসিবিএস এর জন্য অথবা এমডিএমএস এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে কিনা? একজন স্টুডেন্ট যখন চান্স পায় মেডিকেল ভর্তি পরীক্ষায়, সে ফার্স্ট ইয়ারে শুরু করে তার অ্যানাটমি ফিজিওলজি পড়াগুলো। সত্যি কথা বলতে সে অনেকে জানেও না যে এই সেম টপিকগুলাই, অনেক বিষয় আছে এই সেম টপিকগুলোই তার পোস্ট গ্রাজুয়েশনে থাকে। তাহলে সে যদি এখনই তার যে গাইডন বইটা আছে, মানে মেইন বুকগুলো আছে, সেগুলো থেকে এখনই যে খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো একটু দেখে নেয়, এটা কিন্তু খুব কঠিন কিছু না। অনেকে আছে গাইড বুক বেসিসে পড়ে, অনেকে আছে মেইন বুকটাকে নিয়েই পড়ে থাকে, এরকম অনেক স্টুডেন্ট আমরা দেখেছি। বিষয়টা হচ্ছে এখানেও একটা ব্যালেন্সের ব্যাপার। সেটা কি যে কি ধরনের প্রশ্ন আসে সেটা জানার জন্য কিন্তু গাইড বুকগুলো পড়া লাগে, কারণ সেখানে প্রশ্নগুলো দেওয়া থাকে। তো স্টুডেন্ট সেভাবে পড়বে অবশ্যই, পাশাপাশি ইম্পর্টেন্ট টপিকগুলো সে একটু দেখে নিবে মেইন বুকটা খুলে পাশে রেখে। তাহলে হয় কি, পরবর্তীতে যখন পোস্ট গ্রাজুয়েশনে যায় অনেক বিষয় দেখা যায় যে তারা মেইন বুকের টপিকগুলো পড়াচ্ছে, তখন সেটা অপরিচিত লাগবে না। তখন মনে হবে আমি তো এটা জানি, আমি তো এটা পারি, কনফিডেন্সটা অন্যরকম বেড়ে যায়। এমন না যে সে এখন থেকে পোস্ট গ্রাজুয়েশনে পড়বে সেইটার বেসিসে একদম টার্গেট করে দিন রাত এক করে পড়বে, তা না। তার টার্গেট থাকবে প্রফ পাস করা, কারণ মেডিকেল কিন্তু ফাইনাল প্রফটা বা যে প্রত্যেকটা প্রফ এক একটা ট্রমার মতো, পাস না করলে খুবই বড় একটা বিষয়। প্রফ ওরিয়েন্টেডই পড়বে, তবে ইম্পর্টেন্ট টপিকগুলো, বিশেষ করে কিছু সাবজেক্ট আছে যেমন যে সার্জারিতে আসতে চায় তার ক্ষেত্রে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এবং এই তিনটা সাবজেক্ট যেন সে খুবই ভালোভাবে দেখে। আর বাকিগুলো যেমন ফার্মাকোলজি টজি এগুলো আছে, এগুলো মাইক্রোবায়োলজি আছে, এগুলো একটু মোটামুটি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেয়। তাহলে এই যে সে বুঝে পড়ছে শুরু থেকে, এটাই তার একটা প্রিপারেশন, এটা আমি মনে করি আর কি। ধন্যবাদ আপনাকে। ডাক্তার শরীফ, আপনার কাছে আসতে চাই, দেশের মেডিকেল শিক্ষায় কোন কোন খাতে, সংগতি অসংগতি অনেক খবর আমরা জানি, কোন কোন খাতে আসলে অগ্রগতি আনা জরুরি, এই বিষয়গুলো গ্রাজুয়েশনও বলতে পারেন, পোস্ট গ্রাজুয়েশন, দুটো অঙ্গন থেকে আপনি বলতে পারেন। জি, ধন্যবাদ। এটা আসলে খুবই একটি মানে বার্নিং কোশ্চেন এই মুহূর্তে, এটা নিয়ে সবাই আসলে কনসার্ন। তো এখানে আমি মেইনলি একটা জিনিস আমার কাছে মনে হয়, যেটা মানে আমার ক্ষুদ্র জ্ঞানে আর কি, আসলে এটা তো অনেক বড় বিষয় আসলে, তো আমার এইটুকুতে যতটুকু মনে হয় যে আমাদের এমবিবিএস অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট যে কোর্স কারিকুলাম এবং পোস্ট গ্রাজুয়েশনের যে কোর্স কারিকুলাম, এর মাঝখানে একটা গ্যাপ আছে। সো আমরা যদি কোনোভাবে এই গ্যাপটাকে দূর করতে পারি, যে একজন স্টুডেন্ট আলটিমেটলি তো যে ডাক্তারি পেশায় আসছে সে তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক হবে এবং সে নেশনকে সার্ভ করবে। সো সে যদি স্টেপ বাই স্টেপ একদম এমবিবিএস শুরু থেকে শুরু করে একদম পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত একটা যদি ধারাবাহিকতা বজায় রাখা যায়, তাহলে এই যাত্রাটা মানে এমনি তো মেডিকেলের পড়াশোনা খুব ভাস্ট, খুবই প্রেশার, হ্যাঁ, তো সেই জায়গাটা খুবই তার জন্য ইজি হয়। কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের এমবিবিএস লাইফে যে জিনিসগুলা পড়ানো হয় বা যেভাবে পড়ানো হয়, আর পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশনের সময় যে আমরা প্রিপারেশনটা নেই, এর মধ্যে একটা গ্যাপ থাকে। এই গ্যাপটা ইচ্ছা করলেই আসলে আমাদের যারা নীতি নির্ধারক স্যার ম্যামরা আছেন তারা চাইলে এটা কমিয়ে আনতে পারেন, যে তারা একসাথে বসে একটা কম্বাইন্ড কারিকুলাম যদি করা যায়, যে হ্যাঁ আন্ডার গ্রাজুয়েশনে এই জিনিস এইটুকু, এর পরের ধাপই হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য এইটুকু, এইভাবে যদি সুন্দর একটা সিস্টেম করা যায়, সেটা মনে হয় আমাদের জন্য ইফেক্টিভ। কারণ দেখা গেছে যে প্রত্যেকটা প্রফ, আমার ওয়াইফ যেটা বললো, যে প্রত্যেকটা প্রফ হচ্ছে একটা ট্রমার মতো, বিশেষ করে ফাইনাল প্রফ তো মানে বলাই মানে জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা থাকে। একটা স্টুডেন্ট সে সারা বছর খুব ভালো পড়াশোনা করেছে, কিন্তু পরীক্ষার সময় দেখা গেল সামহাও কোনো কারণে সে ডেলিভারি দিতে পারেনি, এর জন্য সে তার ফেল হয়ে যাচ্ছে, 6টা মাস তার নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের পরীক্ষার ক্ষেত্রেও কিছু চেঞ্জ করা যেতে পারে। আমাদের প্রফগুলোর কথা বলছি, যে প্রফটা আসলে একদিনে মানে অনেকটা প্রেশার নিয়ে পরীক্ষাটা দিতে হয়। সো এই জায়গাটাতে যদি একটু রিল্যাক্সের জায়গা থাকে, তাহলে ওই যেটা বললাম যে অনেক স্টুডেন্ট খুব ভালো, এমনি ফিডব্যাক খুবই ভালো, কিন্তু পরীক্ষার দিন সামহাও প্রেশারে অনেকগুলো প্রেশার থাকে, এই জন্য সে সামহাও ডেলিভারিটা দিতে পারেনি বলে তার পরীক্ষাটা খারাপ হচ্ছে, 6 মাস পিছিয়ে যাচ্ছে। সো এইখানে যদি একটু রিলিফের জায়গাটা তৈরি করা যায়, যে একটা পরীক্ষাকে একটু ভেঙে 2 ধাপে নেওয়া বা এই টাইপের কিছু সিস্টেমেটিক চেঞ্জ যদি করা যায়, তাহলে আমার মনে হয় যে মেডিকেল লাইফটা আরো ইজি হবে। খুব চমৎকার করে কথাগুলি বলেছেন। আমরা মনে করি যে আমাদের অথরিটি এখান থেকে কিছুটা হলেও রসদ নেবেন, কারণ তারা
অনেক দিন আগে পড়াশোনা করেছিলেন, ইতিমধ্যে মেডিকেল চিকিৎসা শিক্ষা অনেক দূরে এগিয়ে গেছে। আন্তর্জাতিকভাবে প্রতিনিয়তই নানান কিছু আসছে, মেডিকেল শিক্ষার নতুন সংযোজন হচ্ছে। এই বিষয়গুলো যদি এর আলোকে যদি আপডেট করা না যায়, আমাদের মেডিকেল শিক্ষার্থীরা অনেক দিক থেকে পিছিয়ে যাবে অথবা যুগের সাথে তাল মেলাতে পারবে না। আমাদের লক্ষ্য তো হচ্ছে বিশ্বকে আমরা নেতৃত্ব দিতে চাই। আমরা চলে আসছি মনের কাছে। মনে আপনি বলবেন আমাদের আমি আমার আগের কথার মধ্যে কথাটা বলছিলাম যে আসলে আমরা তাল মেলাতে চাই বিশ্বের সাথে। আমাদের মেডিকেল শিক্ষার ভবিষ্যৎটা আসলে কোথায়, যেখানে আমাদের WFM স্বীকৃতি নেই, কিন্তু আমাদের এখন মেডিকেল শিক্ষার। এরপর আমাদের একজন শিক্ষার্থী যখন MBBS ডাক্তার হয়ে যায় বা বেসরকারি ডাক্তারি হওয়ার পরে উনি সরকারিতে, সবাই তো MBBS হতে পারে না, BCS ক্যাডার হওয়ার, স্বাস্থ্য ক্যাডার হওয়ার সুযোগ পেয়ে ওঠে না, তাকে প্রাইভেট কোনো একটা প্রতিষ্ঠানে যেতে হয়, সেখানে কোনো বেতন কাঠামো নেই, নানাবিধ একটা জটিলতার মধ্য দিয়ে আমরা আগাচ্ছি। আসলে আমাদের মেডিকেল শিক্ষার ভবিষ্যৎ কি, আপনি কি দেখছেন? আসলে আমাদের মেডিকেল শিক্ষার ভবিষ্যৎ যদি বলতে হয়, আমাদের কিন্তু মানে আমাদের দেশের ছেলেমেয়েরা কিন্তু খুবই মেধাবী। কেননা আপনি দেখেন এই আমাদের যে মেডিকেলগুলো, মেডিকেল শিক্ষা নিয়ে বলছি, অন্য শিক্ষা নিয়ে বলছি না আপাতত, এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে, কাশ্মীর, পাকিস্তান, ভুটান, নেপাল, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু স্টুডেন্টরা স্কলারশিপ নিয়ে কিন্তু পড়তে আসে। এখানে যে আমাদের টিচার্সরা আছেন তারা কিন্তু খুবই নলেজেবল এবং প্রত্যেকটা জিনিস তারা এত ভালো নলেজ রাখেন, আমাদেরকে এত ভালোভাবে নলেজ ডেলিভারি করেন, স্টুডেন্টরা সেইটা কিন্তু ক্যাচ করে এবং বেশ পটেনশিয়েট, একটা সবার মাঝে একটা পটেনশিয়াল আছে। প্রবলেমটা হচ্ছে যখন এই মেধাবী স্টুডেন্টগুলো যারা কিনা শুরু থেকে ভালো রেজাল্ট করে এসেছে, বিভিন্ন প্রফে ভালো রেজাল্ট করেছে, হয়তো কারো একটু খারাপ হয়েছে আবার সে পড়েছে, বাট আলটিমেটলি সে কিন্তু মানে একজন এক একটা প্রফেশনাল বলবো যে মানে তার মধ্যে একটা পটেনশিয়াল আছে। সেই পটেনশিয়ালটা নিয়ে সে যখন তার BCS হয়ে যায়, আপনি তো একটা বললেন BCS ছাড়া, BCS যার হয়ে যায় সে দেখছে যে সে স্বাস্থ্য ক্যাডারে চান্স পেয়ে উপজেলায় চলে গেলেন। তারই মতো মেধাবী, আমি কম্পেয়ার করছি না, কিন্তু এই একই রকম পড়াশোনা করে জেনারেল ক্যাডার যারা, তারাও যাচ্ছেন। অথচ দেখেন তাদের কিন্তু যে কোয়ার্টার, তাদেরকে যে তাদের যে ফ্যাসিলিটিস দেওয়া হয়, তাদের যে কার প্রোভাইড করা হচ্ছে, সেটার একদমই মানে ছিটে ফোটাও অনেক কিছুই দেখা যাবে যে হেলথ ক্যাডারের নেই, একজন স্বাস্থ্য ক্যাডারের নেই, সে উপজেলায় একটা ভাঙা চেয়ারে বসে চিকিৎসা দিচ্ছেন, অথচ সে কিন্তু কম মেধাবী না। হ্যাঁ, এই বিষয়টা যখন সে দেখেন, বেশিরভাগ স্টুডেন্টরা কি করে, তারা কিন্তু প্ল্যাব দিয়ে হোক, MRCP দিয়ে হোক, MRCS দিয়ে হোক, তার দেশের বাইরে চলে যাওয়ার যে টেন্ডেন্সি সেটা তাদের মাঝে গ্রো করে। আচ্ছা, এখন এত ট্যালেন্টেড স্টুডেন্টরা, দেশের মেধাবী ছেলেমেয়েরা যদি চলে যায় বাইরে, এই দেশ কিভাবে সামনে আগাবে এটা তো আশা করতে পারি না। আমাদের উচিত, এখন যেহেতু সুন্দর একটা বাংলাদেশ গড়ার চিন্তা ভাবনা সবাই করছে, এই দিকটাতে গুরুত্ব দেয়া। যে ডক্টরদের, কিছুদিন আগে আমাদের ডক্টররা রাস্তায় নামলো, এই বিষয়টা কিন্তু খুবই অপমানজনক। আমাদের উচিত, সবার উচিত, এবং আমাদের যারা নীতি নির্ধারক আছে তাদেরও উচিত, এই যে ডক্টরদের লাইফস্টাইল, এইটা নিয়ে তাদেরই মতো পড়াশোনা করে জেনারেল লেভেলে যারা ক্যাডার হচ্ছেন বা নন ক্যাডার যারা আছেন, তাদের সাথে যে বৈষম্যটা, এটা যেন ক্রিয়েট না হয়, এবং তাদের সাধারণ রুজি রোজগারের বিষয় নিয়ে তাদের যেন এত চিন্তা না করতে হয়। তারা যেন তাদের জ্ঞান অর্জনে ফোকাস করতে পারেন, তারা যেন তাদের পেশেন্টকে দেখাতে ফোকাস করতে পারেন, তাদের ওই বৈষম্যতে সেই মান সম্মানটা চলে যাচ্ছে এরকম বিষয় যেন তাদের ফিল না হয়। তাহলে দেখা যাবে দেশের ছাত্র দেশেই থাকবে, দেশের ক্রিম স্টুডেন্টরা দেশেই থাকবে। সো এই দেশটাই একটা মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে হয়তো অনেক দূরে এগিয়ে যাবে। আমি মনে করি যে দেশের ভবিষ্যৎ অসাধারণ সুন্দর, কারণ দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ মেধাবী, শুধু কিছু রিসোর্সের অপেক্ষা, এই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার শরীফ, আপনি একটু যোগ করবেন কিনা এই ইস্যুতে? আসলে সবই বলে দিয়েছে। সো আমার জায়গা থেকে আমি একটু যোগ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের, আপনি একটু হিন্টস দিয়েছেন যেটার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমাদের BCS এও কিছু প্রবলেম আছে, BCS জবে গেলে, মানে গভর্নমেন্ট জবে গেলে। আর যেখানে যারা চান যে, দেখা গেছে যে ওই যে যেটা বললেন আর কি, যে আমার ওয়াইফ যে গভর্নমেন্ট জবে আসলে ওই যে আন্তঃক্যাডার বৈষম্যের কারণে যে ফ্যাসিলিটিসগুলো থেকে তারা ইয়ে পান না, যে সোসাইটির ক্রিম যে স্টুডেন্টগুলা
তারা যখন বিসিএস পাস করে উপজেলাতে যান ভাঙা চেয়ারে বসে ট্রিটমেন্ট দেন, অথবা দেখা গেছে যে লোকাল কোনো হ্যারাসমেন্টের শিকার হন, এই জায়গাতে তাকে প্রোটেক্ট করার আসলে কেউ নাই। সো যখন একজন মেধাবী স্টুডেন্ট দেখে যে সারাটা জীবন আমি স্কুলে ফার্স্ট হয়েছি, প্রত্যেকটা ক্লাসে কলেজে ফার্স্ট হয়েছি, আমি মেডিকেলে চান্স পেয়েছি, পরে ডাক্তার হয়েছি, বিসিএস দিয়ে সরকারি ডাক্তার হয়েছি, এখন আমি মার খাচ্ছি কোনো কারণ ছাড়াই, তখন অবশ্যই তারা বাইরে চলে যাওয়ার টেন্ডেন্সি থাকে তাদের। এবং এখন কিন্তু এটা অনেক বেশি হয়েছে, অনেক বেশি ভালো ভালো স্টুডেন্টরা বাইরে চলে যাচ্ছে। সো আমাদের দেশটা সেই যে এত কিছু খরচ করে মানে গভর্নমেন্ট তাদেরকে ডক্টর তৈরি করলো কিন্তু দেশে রাখতে পারছে না। এর ফলে যেটা হচ্ছে যে মেধা শূন্য হয়ে যাওয়ার কারণে যে আমাদের যে জায়গাগুলোতে যাদের থাকার কথা অযোগ্যরা এসে বসছে, ফলে টোটাল ব্যবস্থাটা কিন্তু একটা মানে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যেটা বললেন যে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদের কোনো বেতন কাঠামো নাই, যে যেভাবে পারে। কারণ 15,000 20,000, কারণ কি তাকে তো সংসার চালাতে হবে আলটিমেটলি। একজন ডাক্তারের একজন যে এমবিবিএস পড়ে তার 5 বছর পড়া প্লাস 1 বছর ইন্টার্নি, 6 বছর শেষ হয়ে যাওয়ার পরে তার 27-28 বছর বয়স হয়ে যায়, তখন তার কোনো স্পেসিফিক বেতন কোনো কাঠামো নাই। তখন তার বাধ্য হয়ে সে তার বাচ্চার দুধ কেনার জন্য, তার সংসার চালানোর জন্য, বৃদ্ধ পিতামাতাকে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য তাকে 10,000 15,000 20,000 টাকা যে যেভাবে পারে ইনকাম করতে চায়। অথচ সে এত ভালো একজন স্টুডেন্ট, তার উচিত ছিল যে তাকে তার যোগ্য জায়গাটাতে সম্মানটা দেওয়া। সো তাকে যদি বেসরকারিভাবেও এই বেতন কাঠামোটা একটা ফিক্সড একটা জায়গাতে আনা যায়, প্লাস সরকারি ক্ষেত্রে যেসব প্রবলেমগুলো আছে এইগুলা যদি আমরা ফাইন্ড আউট করে এটার একটা সুন্দর সমাধান করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের দেশের ডাক্তাররা কেন বাইরে যাবে? যদি এখানে সিকিউরিটি থাকে, যদি এখানে সেফটি থাকে, যদি এখানে বেতন নিয়ে চিন্তা করতে না হয়, তাহলে কেন তারা বাইরে যাবে? অবশ্যই মা বাবা ভাই বোন নিজের দেশ সমাজকে নিয়েই তারা থাকবে। এবং আমি বিশ্বাস করি একজন ডাক্তার হিসেবে, আমি যেহেতু এই দেশের থেকেই বড় হয়েছি, সো এই দেশে আমাকে অবশ্যই কিছু দিতে হবে, আমার হিউম্যানিটিকে আমাকে সার্ভ করতে হবে। এখন আমার সেফটিটা ঠিক থাকলে আমি 100% এফোর্ট দিয়ে আমি আমার কমিউনিটিকে সার্ভ করতে পারবো ইনশাল্লাহ। সো আমার মনে হয় যে বাংলাদেশের সম্ভাবনা, যেটা ওয়েব বললেন যে অপার সম্ভাবনা আছে, কিন্তু সেটাকে আমাকে সেই সিস্টেমেটিক ওয়েতে যদি যাওয়া যায়, এটা নীতি নির্ধারক পর্যায় থেকে, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবো ইনশাল্লাহ। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রুতি উপস্থিত হওয়ার জন্য, এবং আজকে যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে আপনারা প্রাণ খুলে একেবারে অভিজ্ঞতা লব্ধ অনেক কথাবার্তা বলেছেন। আমরা মনে করি এখান থেকে যারা এফসিওএস পরীক্ষা দিবে তারাও এখান থেকে রসন দিতে পারবে, এবং আমাদের স্বাস্থ্য প্রশাসক যারা আছেন তারাও এখান থেকে কিছু পরামর্শ পেয়েছেন। প্রিয় দর্শক, আর দেরি করছি না, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে স্বাস্থ্য খাতের আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রতি বিদায় চাইছি। আল্লাহ হাফিজ।